রেশমি কাপড়, কালাই রুটি আর হরেক রকমের সুস্বাদু আম কিংবা পদ্মা নদী, এই নামগুলো শুনলেই প্রথমে যে স্থানের নাম আপনার মনে আসবে সেই রাজশাহীর গল্প বলবো আজ আমরা। ঘোরাঘুরি করতে করতে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম এই বাংলার রূপ গিলতে। আর এই যাত্রায় রাতের ট্রেন ধরে চলে গিয়েছিলাম উত্তরের শিক্ষানগরী খ্যাত আম ও কালাই রুটির দেশ রাজশাহীতে। আসসালামু আলাইকুম দেশবাসী, ভেরি গুড মর্নিং ফ্রম রাজশাহী। যথারীতি ঘোরাঘুরি করতে চলে আসছি আমাদের নর্থের অন্যতম শিক্ষানগরী রাজশাহীতে। রাজশাহীতে আসার মানে স্মৃতিটা অন্তত খুব একটা সুখবহন না। শুরুতে আমরা যখন আসি আমাদের মূলত ট্রেন ছিল হলো রাত 10:45-এ, কিন্তু সেই ট্রেন ছাড়ে মূলত রাত 2টার দিকে আর কি। রাজশাহী নেমেই চলে গেলাম আমরা পর্যটন মোটেলে। পর্যটন হলো আমাদের দেশের সবথেকে বড় হোটেল চেন। নর্থের প্রায় বড় বড় সব শহরেই আছে চার মোটেল। কি অবস্থা ভাই? এটার বারান্দাটা অনেক সুন্দর। আমাদের এই রুমের বারান্দাটা বেশি জোস, এবং বারান্দার সাথে এই যে গাছ, এবং গাছের মধ্যে এই যে আম, আম চলে আসো, আসে নাই ভাই। মোটেল এসেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমরা প্রথমে এ যাত্রায় ছুটে যাওয়া রাজশাহীর বিখ্যাত আম ও লিচুর বাগানে। মোটেল থেকে অটো নিয়ে ছুটলাম প্রথমে কাশিয়াডাঙ্গা বাইপাস রেলগেটে। সেখানে নেমেই খানিক পায়ে হেঁটেই ঢুকে পড়লাম আম লিচুর বাগানে। ঘোরাঘুরি করতে চলে আসছি আম বাগান লিচু বাগান। লাল লাল লিচু আছে উপরে, আর সামনে অনেক আম আছে। আম বাগান, বহুত আম, বহুত বাগান, পুরা হাতে ধরা যায় এমন সব আম। আমরা ঘোরাঘুরি করতে চলে আসছি রাজশাহীর আম বাগানে। ছোট ছোট গাছ, খুব যে অনেক বেশি বড় গাছ তা না, গাছের সাইজ দেখেন, কিন্তু গাছ ভরা আম। বৃষ্টি ভেজা ওয়েদার আর সেই সাথে দল বেঁধে চলল গাছ থেকে নিজ হাতে আম লিচু পেড়ে খাওয়া, জাস্ট অসাধারণ। আমের সিজনে আসলে অন্তত এই ফিলটা নিতে ভুল করবেন না কেউ। কেমন লাগতেছে ভাই? সেই গাছ থেকে পাড়া লিচু, নিজ হাতে টকটকা লিচু, রোলের সিঁদুর লিচু। পেট পুরে আম লিচু খেয়ে আমরা পথ ধরলাম কর্ণহারের মরমরিয়া বাজারের পথে। চলে আসছি মূলত ওই হাঁস খাওয়ার জন্য আর কি। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এবং এগুলো মূলত সবগুলোই আপনার বিখ্যাত হইলো ওই হাঁসের জন্যই। যে জায়গায় কিনা বিখ্যাত বিভিন্ন হাঁসের মাংসের জন্য, মূলত রাজহাঁস ও পাতিহাঁসের কালাভুনার জন্য বিখ্যাত এই জায়গা। কি কি হাঁস খেয়েছেন? রাজহাঁস, পাতিহাঁস দুইটাই খেয়েছি। কালাভুনা। দশে কত দেবেন? 10-এ 4.5। 10-এ 4.5। দুপুরে দল বেঁধে লাঞ্চ করেই আমাদের আবার ফেরার পথ ধরা। মোটেলে ফিরে হালকা রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমরা। মোটেল থেকে পায়ে হাঁটার দূরত্বেই মূলত রাজশাহীর বিখ্যাত টিবাঁধ। রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে উঠেছে বেশ কয়েকটি বাঁধ, তেমনই একটি বাঁধ হচ্ছে টিবাঁধ। মূলত ইংরেজি অক্ষর টি এর আকৃতি অনুসারে তৈরি এটি। বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্রের স্থান দখল করেছে এই জায়গাটি। সকালে সূর্যোদয়ের সাথে পাখির কলকাকলি ও দক্ষিণা হাওয়ায় যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। একইভাবে গোধূলির লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে দেয় এক অপরূপ রূপ। স্থানীয় ও দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিয়াসুদের কাছে এটি বহুল পরিচিত ও বেশ জনপ্রিয় বটে। আমরাও লোভ সামলাতে না পেরে এই শেষ বেলায় নৌকা নিয়ে বেরিয়ে পড়লাম পদ্মার বুকে।
পথটা ঘুরে ফিরে এবার রাতের রাজশাহী দেখার পালা। প্রথমেই অটোরিকশা নিয়ে চলে গেলাম সাহেব বাজারে। রাজশাহীর মূল কেন্দ্রবিন্দুই যেন এই সাহেব বাজার। 10টা রিক্সা ঘন্টা প্রতি রিজার্ভ নিয়ে বেরিয়ে পড়লাম আমরা রাতের রাজশাহী দেখতে। রাজশাহী বিখ্যাত তার সুন্দর রাস্তা আর ল্যাম্পপোস্টের জন্য, আর এই ল্যাম্পপোস্টগুলোর রূপ আরও বেশি যেন ধরা দেয় রাতের আধারেই। রুয়েট, রাজশাহী ভার্সিটি সব ঘুরে, ফ্লাইওভার, বাইপাস, আমচত্বর ঘুরে চললাম আমরা উপশহরে, কারণ ঠিক ওখানেই আজ রাতে আমাদের জন্য প্রস্তুত হচ্ছে ডিনার। রাজশাহীর আরেক বিখ্যাত খাবার কালাই রুটি, সাথে মরিচ ও বেগুনের ভর্তা। যদিও এর সাথে গরুর বট কিংবা হাঁসের মাংস খাওয়া এখন হালের ক্রেজ। এই উপশহরে আছে কালাই বাড়ি, কালাই ঘর, কালাই হাউস নামে বেশ কিছু দোকান। তুলামূলক বিখ্যাত এই হোটেলগুলোতেই দেখা পাবেন কালাই রুটির। মূলত চাল ও মাসকলাইয়ের ময়দার সংমিশ্রণে তৈরি হয় কালাই রুটি। এই রুটিতে যে পরিমাণ মিনারেল থাকে তা শরীরের জন্য খুবই উপকারী। ডিনার শেষ করে মিষ্টি পান চাবাতে চাবাতে ছুটলাম আমরা সিএনবি মোড়ে। এই রাতেই সেখানে পাওয়া যায় বিখ্যাত রানা মিষ্টি ঘরের মিষ্টি। আর যাই হোক, রাজশাহী ঘুরতে গেলে এই মিষ্টি অন্তত মিস করবেন না। এবার ঘরে ফেরা পালা, আর অপেক্ষা সকাল হবার। আসসালামু আলাইকুম দেশবাসী, ভেরি গুড মর্নিং ফ্রম রাজশাহী। সকালেই উঠে পড়লাম আমরা, ব্রেকফাস্ট করে চটজলদি এবার বেরিয়ে পড়ার পালা। আজ দিনটি আমরা মূলত রেখেছি রাজশাহী যে কারণে সিল্ক সিটি নামটি পেয়েছে তার সন্ধানের জন্য। বেরিয়ে পড়েই প্রথমে ছুটলাম আমরা উপশহরে সোপুরা সিল্ক মিল্কের পথে। সিল্ক আর রাজশাহী নামেই যেন একে অপরের পরিপূরক। কয়েক দশক থেকে চলে আসছে এই পরিচিতি। আধুনিকতার ছোঁয়ায় মানুষের রুচি ও ফ্যাশন বদলে গেলেও অমলিন সিল্কের ঐতিহ্য। 1979 সালে প্রতিষ্ঠিত সোপুরা সিল্ক মিলস হলো রাজশাহীর আরেকটি মাস্ট ভিজিট টুরিস্ট প্লেস। এখানে যেমন দেখতে পাবেন কোথা থেকে কি করে তৈরি হয় সিল্ক কাপড়, তেমনি কিনতে পারবেন পছন্দ অনুযায়ী। এই অঞ্চলে রেশম উৎপাদনের সূচনা মূলত 13 শতকের মাঝামাঝি থেকে। তখন এটি মূলত বেঙ্গল সিল্ক বা গঙ্গা সিল্ক নামেই পরিচিত ছিল। পাকিস্তান সরকার 1952 সালে রাজশাহীতে রেশম উৎপাদন শুরু করে এবং 2021 সালে এই রাজশাহী সিল্ককে বাংলাদেশের অন্যতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রেশম বা সিল্ক মূলত এক ধরনের প্রাকৃতিক প্রোটিন তন্তু। এক ধরনের রেশম পোকার গুটি থেকে এ ধরনের সুতো পাওয়া যায়। বিশেষ ব্যবস্থায় রেশম পোকা চাষের মাধ্যমে বাণিজ্যিকভাবে এই সুতো প্রস্তুত করা হয়। রেশম পোকার গুটি চাষের পদ্ধতিকে মূলত সেরিকালচার বলা হয়। সিল্কের সমগ্র উৎপাদন প্রক্রিয়াটিকেই মূলত কয়েকটি ধাপে ভাগ করা যায়, যা সাধারণত বিভিন্ন সত্তা দ্বারা পরিচালিত হয়। এ প্রক্রিয়া শুরু হয় মূলত তুঁত গাছের চাষের মাধ্যমে এবং সেই তুঁত পাতা রেশম কীটকে খাওয়ানো দ্বারা। এই লাভাগুলো রেশম কীটের লাভাগুলো পাতা খাওয়া শুরু করলে অল্প দিনেই তারা পরিপুষ্ট হয়ে ওঠে আর শুরু করে কোকুন তৈরি। কোকুনগুলোতে পরিপুষ্ট হয়ে গেলে এগুলোকে ফুটন্ত জলে দ্রবীভূত করা হয়, যাতে পৃথক লম্বা তন্তুগুলো বের করে স্পিনিং মিলে সুতো বানানো যায়। যদি বলে থাকেন সিল্ক শিল্পের সবথেকে ট্র্যাজেডি কোনো অংশটি, তবে সেটি হলো এই কোকুন থেকে সুতো তৈরির অংশটি। মূলত সুতো তৈরির জন্য সিল্ক তৈরিকারী সেই মদকেই গরম পানিতে জীবন্ত অবস্থায় ডুবিয়ে এবং ফুটিয়ে মারা হয়। মূলত এই কোকুন থেকেই তৈরি হয় সিল্কের সুতো, আর সেই সুতো থেকেই তৈরি হয় সিল্ক বা রেশমি কাপড়। এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সিল্কের স্বর্গ। এই সিরিয়ালে যে শাড়িগুলো দেখতেছেন আপনার, এই যে অনেক রকমের ডিজাইনে আছে, এগুলো মূলত 3050 টাকা থেকে শুরু, আর 3950 টাকা সিরিয়ালের শাড়িগুলো আপনারা এখানে পাবেন। এই জায়গায় আছে 4150-এরগুলো এখানে আছে, 4350-এরগুলো এদিকে আছে, আর এদিকে যদি শুরু করেন সেক্ষেত্রে 4450 থেকে শুরু করে তারপরের যেগুলো আছে এদিকে 5950 থেকে 19500 টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইস রেঞ্জে আপনারা শাড়িগুলো পাবেন। 5750 টাকা দাম, দেখতে পারেন। বর্ষার একটা ব্যাপার আছে, কদম আছে। সিল্ক উৎপাদনের পুরো প্রক্রিয়াটি যদি দেখতে চান তবে দেখতে পাবেন আপনি এই সোপুরা সিল্ক মিলেই। প্রশ্ন জাগতেই পারে সিল্ক এত দামি কেন?
মূলত 1 কেজি রেশম উৎপাদন করতে 104 কেজি তুঁত পাতা এবং 3000 রেশম মথ লাগে। সেই সাথে অন্যান্য তন্তুর সাথে তুলনা করলে রেশম তৈরি অনেক বেশি পরিমাণে পরিবেশ ও প্রকৃতির উপর নির্ভরশীল। রেশম যে শুধুই রাজশাহীতে চাষ উৎপাদন হয় তা কিন্তু নয়। রাজশাহীর পর সর্বাধিক রেশম উৎপাদন হয় উত্তরের রংপুর ও দিনাজপুরে। শুধু সিল্ক উৎপাদন নয়, সেই সাথে যদি চান নানান ধাঁচের ও নানান মানের সিল্ক কাপড় ও শাড়ি কিনতে, তবে আপনারই জন্য সিল্কের স্বর্গ এই সপুরা সিল্কের সেলস আউটলেট। বিভিন্ন রকম ডিজাইনের ও মানের শাড়ি পাবেন এখানেই। যদি চান তবে আপনার পছন্দের রং নির্বাচন করে সেই অনুযায়ী বানিয়েও নিতে পারেন শাড়ি এখান থেকেই। তুমি শোনো, তুমি তাড়াতাড়ি বিয়ে করো, বিয়ে করে তুমি শাড়ি নাও। হ্যাঁ, তুমি এখন মাল্টিপল চয়েস আটকায় যাবা। বিয়ে করলে তুমি এক জায়গাতেই সঠিক প্রশ্নে টিক চিহ্ন দিবা। তোমার মানে সেক্ষেত্রে খরচ কমবে বস, খরচ কমবে। তখন 1 বা 2 পিসই এনাফ। মানে এটা হচ্ছে দিলের লাড্ডু, খাইলেও পস্তাবা, না খেলে পস্তাবা। তবে না খেলে বেশি পস্তাবা। আর মানে এটা পস্তাতেই হবে, তোমার জীবনে এই পস্তানো তো আসতেই হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এটা করলে জীবনে স্থিরতা আসে। যে তুমি যখন এদিক 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 যাও, তখন একটু যাবা, তবে একটু অর্গানাইজড হইতে আর কি। হ্যাঁ, তখন হাওড়ে কম থাকবা তুমি, মানে বা অন্যান্য জায়গায় বেশি থাকবা। আসো, চয়েস করো। একটা জিনিস, এখানে কিন্তু অনেক রকমের কালারের ফেব্রিক্সের কালেকশন আছে। আপনারা যদি চান আপনাদের যে কোনো পছন্দ মতো কালার সিলেক্ট করে সেই অনুযায়ী আপনার পছন্দের ডিজাইন দিয়ে আপনারা কিন্তু শাড়ি তৈরি করে নিতে পারেন। আর সেই সুযোগও আছে মূলত এখানে। 3 থেকে 30 হাজারের মাঝেই পাবেন এখানকার বিখ্যাত সব সিল্কের শাড়ি। সপুরা সিল্ক মিলের পাশেই আছে আরও বেশ কিছু সিল্ক শাড়ির শোরুম। তুলনামূলক কম মূল্যে পাবেন শাড়ি সেগুলোতে। তাই শুধু সপুরা সিল্ক নয়, সময় পেলে সেই শোরুমগুলোও ঘুরে দেখতে ভুলবেন না। বউ কফ না থাকার একটা সুবিধা হইলো আরাম করে বয়ে আছি, আর বাকি সবাই চক্করের উপর আছে, শাড়ির চক্করে। অনেক দাম্পত্য, অনেক কলহ, অনেক শাড়ি দেখা দেখি। এই সিল্কের দেশে ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে গিয়েছে। এবার পালা আমাদের মোটেলে ফেরার। চটজলদি মোটেলে ফিরে লাঞ্চ করে ধরলাম আমরা স্টেশনের পথ, কারণ বিকেল 4টার ট্রেন আমাদের ঢাকার পথে। বিকেল 4টায় ছাড়া ট্রেন রাত 11টায় নামিয়ে দিল আমাদের কমলাপুরে। আর এরই মাধ্যমে এবার ইতি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের। দেশবাসী ট্যুরে যান, ট্রেকিংয়ে যান, যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান, কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় এমন কিছুই করবেন না প্লিজ, নয়তো প্রকৃতি সেই ক্ষতি ফিরিয়ে দেবে, দ্বিগুণ আকারে দেবে। তাই সময় পেলেই বেরিয়ে পড়ুন, ঘুরতে থাকুন, জানতে থাকুন, জানতে থাকুন। কিপ রোমিং।